সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছেন ডক্টর ফারজানা আলী। আজ আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো, সেই রোগ নিয়ে ভোগেননি এমন রোগীর সংখ্যা কিন্তু কম। বয়স্ক থেকে শুরু করে শিশু, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই সমস্যাগুলোতে ভুগছেন। দর্শক, আজ আমরা কথা বলবো অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে আলোচনায় সম্পৃক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করার মাধ্যমে এবং জেনে নিতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোমর ব্যথা খুবই প্রাসঙ্গিক একটি সমস্যা এবং দেখা যায় যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন কারণে কিন্তু কোমর ব্যথায় ভুগছে, চিকিৎসা নিচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু ভালো হচ্ছে না। কারণ কি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে এরকম রোগীর সংখ্যা প্রচুর বাংলাদেশে। আমরা প্রতিনিয়ত রোগী পাচ্ছি যারা কোমর ব্যথা নিয়ে বছর পর বছর তারা সাফার করছে, ভালো হচ্ছে না, এবং তাদের মনের মধ্যে একটা হতাশা চলে আসছে যে আদৌ কি ভালো হবে কিনা। অনেকেরই প্রশ্ন, বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে কিন্তু ভালো হচ্ছে না। তার কারণে একটা যে কোমর ব্যথা কি কারণে হচ্ছে সেই কারণটা কিন্তু কেউ জানে না। আপনি যদি কোনো কোমর ব্যথা রোগীকে জিজ্ঞাসা করেন আপনার কোমর ব্যথার কারণটা কি আপনি জানেন, তো বললে হ্যাঁ ব্যথা হচ্ছে, মানে ব্যথাটাই তাদের কাছে একটা বড় কারণ। আসলে ব্যথাটা একটা সিমটম। পেইন হচ্ছে আমাদের বন্ধু, পেইন কিন্তু আমাদের শত্রু না। তো কোমর ব্যথা যারা ব্যথায় আক্রান্ত, ব্যথাটা তার বন্ধু, ব্যথাটা বাঁচানোর জন্য তাকে হিট করছে, কষ্ট দিচ্ছে, কিন্তু ব্যথার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হতে পারে মেকানিক্যাল, হতে পারে প্যাথোলজিক্যাল। এটা কি তারা আইডেন্টিফাই করতে পেরেছে? এটা না পারার কারণে রোগীরা ভালো হচ্ছে না। তো কোমর ব্যথা আমরা বলি দুইটা কারণ, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে যেমন পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। পিএলআইডিটা কিন্তু কমন একটা টার্ম, সবাই জানে। পিএলআইডি হতে পারে, লিস্থেসিস হতে পারে, আর অন্য মেকানিক্যাল ইনজুরি থেকে হতে পারে, মাসেল থেকে হতে পারে, স্পাজম থেকে হতে পারে। এগুলো কারণে যেটা মেকানিক্যালি ব্যাক পেন বলছি। আর পাশাপাশি প্যাথোলজিক্যাল ব্যাক পেন যেমন টিউমার হতে পারে, টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, ইনফেকশন হতে পারে, হাড় খেয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, ইনফেকশনে হাড়ে ইনফেকশন হতে পারে। তো এই জিনিসটা না জানার কারণে রোগীরা আন্দাজে চিকিৎসা করতে থাকে, পেইন কিলার খাচ্ছে। দেখবেন বেশিরভাগ কোমর ব্যথা রোগীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর পেইন কিলার তাদের কমন একটা ওষুধ, পাশাপাশি ক্যালসিয়াম খাচ্ছে। খেলে একটু ভালো লাগে, ছেড়ে দিলে আবার বেড়ে যাচ্ছে। আস্তে 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 রোগী ডিসাবিলিটি থেকে চলে যাচ্ছে। তো এই রোগীদের ভালো না হওয়ার একটাই কারণ, তারা জানে না যে কি কারণে ব্যথাটা হচ্ছে, এবং যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন রোগীকে তাকে এক্সপ্লেন করা হচ্ছে না, রোগীকে কাউন্সিলিং করা হচ্ছে না যে আপনার এই প্রবলেমের কারণে ব্যথা হচ্ছে, এই প্রবলেমটা সলভ করেন, ব্যথাটা ভালো হয়ে যাবে। মানে সমস্যাটা, রোগ নির্ণয়টা সঠিকভাবে হচ্ছে না। রাইট। এই যে আপনি কিন্তু বলছিলেন যে অনেকে হতাশ হয়ে যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, অনেক সময় দেখা যায় যে মেডিকেশন যেগুলোকে বলে, ওষুধ দেওয়া হচ্ছে, খাচ্ছে দীর্ঘদিন, এরপরে কিন্তু তারা ভালো না হওয়ার কারণে হতাশায় নিমজ্জিত হচ্ছে। এই হতাশা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ, চমৎকার, যেটা আমরা এসপি হসপিটালে করছি। হতাশা থেকে বের করার প্রথম কাজ হচ্ছে কাউন্সিলিং। একজন ডক্টরের কাজ কি, একজন চিকিৎসকের কাজ কি? ফার্স্ট হচ্ছে রোগীকে কাউন্সিলিং করা। যেটা আমাদের কাছে রোগী আসে, যখন এসপি হসপিটালে আমার কাছে রোগী আসে, আমার চেম্বারে যখন ঢোকে তখন এক গাঁটটি হতাশা নিয়ে ঢোকে। রোগী যখন আমি দেখা শুরু করি, তার সঙ্গে কথা বলতে শুরু করি, কথা বলে তার সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাকে আমি কাউন্সিলিং করি। তাকে আমি 15-20 মিনিট, আধা ঘন্টা সময় দিচ্ছি। এই যে সময়টা দিচ্ছি, এটাতে কিন্তু রোগী কিন্তু স্যাটিসফাইড যে না, ডক্টর সাহেব আমার কথাগুলো শুনছে। তার মানে তার কথাগুলো শুনে ফেললাম, তখন মাথার ভিতর তার যন্ত্রণা, তার ঝামেলা কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং যখন আমার ট্রিটমেন্টের পরে তাকে যখন কাউন্সিলিং কমপ্লিট করে বাইরে পাঠায় দিচ্ছি, রোগী বাইরে গিয়ে বলছে আমি তো অর্ধেক ভালো হয়ে গেছি রুমে ঢুকেই। কারণ এই যে তাকে আমি এক্সপ্লেন করে দিলাম যে আপনার এই প্রবলেমের কারণে এটা হচ্ছে, এটা সলভ করতে এই ট্রিটমেন্ট লাগবে, এই কয়েকদিন চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। এই যে ভালো হয়ে যাবেন, এই কথাটা শোনার পরেই কিন্তু রোগী ভালো হয়ে যাচ্ছে, হতাশা কিন্তু আর থাকছে না। তো হতাশা দূর করার একজন দায়িত্ব হচ্ছে একজন চিকিৎসকের, যার কাছে যাবে রোগী, উনারই দায়িত্ব তাকে হতাশা থেকে কিভাবে বের করবে। হতাশা থেকে বের না করে কোনোদিনও চিকিৎসাটা ইফেক্টিভ হয় না। আচ্ছা, আপনারা তো প্রপার কাউন্সিলিং করছেন। প্রপার কাউন্সিলিং ছাড়াও কোমর ব্যথার রোগীদের জন্য এসপি হসপিটালে আলাদা কি কি সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। যে এসপি হসপিটালে রোগী আসলে কিন্তু ভালো হয়ে যায়, যেটা আমাদের হসপিটালের সাকসেসফুল রেট কিন্তু অলমোস্ট 100%। যেটা আমরা বলি যে আমাদের হসপিটালে এসপি হসপিটালে রোগী আসলে রোগী ভালো হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে একজন রোগী এসেই কিন্তু এসপি হসপিটালে ভর্তি হতে বা চিকিৎসা নিতে পারে না। প্রথমত তাকে কি করতে, আইডেন্টিফাই করতে হয়, যেটা আমরা তার অসুখটা আইডেন্টিফাই করি।
অনেক সময় দেখা যাচ্ছে রোগী আসছে কোমর ব্যথা নিয়ে, তার কোমরে স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার এবং ক্যান্সার হয়ে আছে, এরকম অনেক রোগী আমরা পাচ্ছি। তখন তাকে আমরা কি করি, তাকে আমরা প্রপার চ্যানেলে রেফার করে দিচ্ছি। এটাও কিন্তু গুড ট্রিটমেন্ট, কারণ আপনি সঠিক জায়গায় রোগীকে রেফার করতে পারলেন মানে আপনি রোগটা আইডেন্টিফাই করতে পেরেছেন। তো রেফারেল সিস্টেম তো আমাদের দেশে কিন্তু খুবই খুবই পোর, বাট এসপি হসপিটালে রেফারেল সিস্টেমটা স্ট্রং, আমাদের টিম কাজ করে এখানে, যার যেটা কাজ সে সেটা করবে। তো আমাদের এসপি হসপিটালটা আমরা আউটডোর রোগী দেখে ফার্স্ট তার ইনভেস্টিগেশন কি লাগবে, যেমন যদি কোমর ব্যথা রোগী থাকে তাদের একটা এমআরআই করার প্রয়োজন হতে পারে, যদি তার এমআরআই না থাকে, যদি থাকে সেটা দেখে আমরা তাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমরা এমআরআই করে দেখছি, যদি আদার্স কোনো সমস্যা থাকে, ইদানিং আমরা দেখতে পাচ্ছি প্রচুর রোগীদের ভিটামিন ডি লেভেলটা অনেক কমে গেছে। এটাও ব্যথার একটা কারণ, এই ভিটামিন ডি লেভেলটা তারা বাড়াইতে পারছে না, অনেকে ভিটামিন ডি লেভেল কম জানেই না, খাচ্ছে ক্যালসিয়াম, ফলে কিছু আরো কমে যাচ্ছে দিন দিন। তো যে কারণে আসলে আমরা কাউন্সিলিং এর পাশাপাশি আমরা ইনভেস্টিগেশন করে প্রপার রোগটাকে আইডেন্টিফাই করি। যেটা বলা হচ্ছে আপনি 5 বছর 10 বছর ব্যথায় সাফার করছেন কিন্তু ব্যথার কারণটা জানতে পারছেন না, এসপি হসপিটাল আসলে মাত্র 2 ঘন্টার মধ্যে আপনি জানতে পারবেন যে আপনার কি কারণে আপনার ব্যথা এত কষ্ট পাচ্ছেন এবং কি চিকিৎসা করলে কতদিনের মধ্যে ভালো হতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি সেটা আমরা বলে দিতে পারছি। ফলে কি হচ্ছে, রোগী কিন্তু ওখান থেকেই সুস্থ হয়ে যাচ্ছে 50%, বাকিটা ট্রিটমেন্টের পরে সে 100% সুস্থ হয়ে যাচ্ছে। মানে সঠিকভাবে আপনারা চিকিৎসা প্রদান করছেন। অনেক রোগীরাই কিন্তু বিদেশে থাকছে, অনেকেই দেখা যায় বিদেশ থেকে চিকিৎসা সেবা পাওয়ার একটা আহ্বান জানায় যে কিভাবে তারা কোমর ব্যথায় ভুগছে, বাংলাদেশে এসে আসলে চিকিৎসা করবে কিনা, সঠিক সময় তারা কাজ চিকিৎসাটা নিয়ে তারা আবার ফেরত যেতে পারবে কিনা, ফলো আপের একটা বিষয় জি। কিন্তু প্রশ্ন থাকে। বিদেশের যারা আছে দেশে এসে এসপি হসপিটালে চিকিৎসা গ্রহণের জন্য আসলে কি ধরনের সুযোগ জি সুবিধা দেখেন, রেখেছেন তাদের বিদেশে জন্য? আমাদের প্রচুর ভাইরা আছে যারা মিডল ইস্টে তারা কাজ করছে, সৌদি, দুবাই, কুয়েত, ওমান, আমাদের প্রচুর রোগী আছে এসপি হসপিটালে, অনেক ভক্ত আছে, অনেক রোগী আছে যারা সরাসরি এসপি হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। যেটা আমরা বলি যে আপনি বিদেশের চিকিৎসাগুলো অনেক এক্সপেন্সিভ, একটা এমআরআই করতে অনেক টাকা লাগে, সৌদি আরব, দুবাই, কুয়েত প্রচুর টাকা লাগে, বাট বাংলাদেশে অনেক সস্তা। যেটা আমাদের নিজস্ব এমআরআই আছে, যে এমআরআই মেশিন দিয়ে আমরা সাথে সাথে জাস্ট ডিজিটাল, আমাদের এমআরআই কিন্তু একমাত্র যেখানে করার সঙ্গে সঙ্গে আমি কম্পিউটারে তাকে দেখাচ্ছি, যে লাইভ দেখতে পাচ্ছে, রোগী করার সঙ্গে সঙ্গে নিজে দেখতে পাচ্ছে তার কোথায় কোথায় প্রবলেম। এটা কিন্তু সব জায়গায় সম্ভব না, বাট এসপি হসপিটাল সম্ভব যে আপনি এমআরআইটা করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এবং 2 ঘন্টার মধ্যে আমরা ডিসিশন মেক করে ফেলছি যে তার কি ট্রিটমেন্ট আমরা যাবো, এবং একটা মিনিট তাদের জন্য নষ্ট হয় না, একটা দিন তাদের জন্য নষ্ট হচ্ছে না। সো বিদেশ থেকে তারা খুব শর্ট টাইম নিয়ে আসছে, কেউ হয়তো 1.5 মাসের ছুটি নিয়ে আসছে, কেউ 2 মাসের ছুটি নিয়ে আসছে, এর মধ্যে সুস্থ হতে হবে, সুস্থ হতে না পারলে যেতে পারবে নাকি, অনেকে আছে 1 মাসের ছুটি নিয়ে আসছে। সো তারা কতদিনের ছুটি নিয়ে আসছে, তার ট্রিটমেন্টটা কতদিন লাগবে, এটা আমরা একটা ক্যালকুলেশন করি, করার পরে আমরা তার ট্রিটমেন্টটা কি নিড, আসলে চিকিৎসাটা করতে হয় রোগের প্রবলেম অনুযায়ী, রোগ কি চায়। যেমন ডিসপ্রলাপ যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে আবার বাইরে পাঠিয়ে দিচ্ছি। এরকম প্রচুর রোগী আছে যারা এসপি হসপিটাল ট্রিটমেন্টে সম্পূর্ণ সুস্থ, বিদেশে গিয়ে কাজ করছে 10 বছর 15 বছর যাবত। আপনি কিন্তু চিকিৎসা যখন রোগ নির্ণয় করা হয় তখন কি পরীক্ষার কথা বলছেন এমআরআই নিয়ে কিন্তু অনেক রোগীদের মধ্যে একটা ভয় কাজ করে। ভয় কাটানোর জন্য আসলে কি ধরনের ব্যবস্থা হ্যাঁ, রেখেছেন? এমআরআই যেটা আমাদের এসপি হসপিটালে ওপেন এমআরআই মেশিন আছে, আমরা জাপানের হিটাসি কোম্পানি থেকে আমরা ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি এই রোগীদের ভয় কাটানোর জন্য, যে অনেকে ক্লোজ এমআরআই ঢুকতে ভয় পায়। সো যে কারণে মূলত আমার স্পেশালি ওপেন এমআরআই মেশিনটা নিয়ে আসা, যেটা বাংলাদেশের মানে সব জায়গা থেকে রোগীরা কিন্তু এসে এখানে এমআরআই করে নিয়ে যাচ্ছে। অনেক ডক্টররা পাঠাচ্ছে যারা ক্লোজ এমআরআই ঢুকতে পারে না, ভয় পাচ্ছে, এবং যে কেউ এখানে এমআরআই করতে পারবে। এখানে সব থেকে সেফটি যে এখানে কোনো সাউন্ড নাই, কোনো এম্বারেসিং কোনো পজিশন নাই, কোনো সাফোকেশন হওয়ার সম্ভাবনা নাই, সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকে যাওয়ার কোনো ভয় নাই। সো এখানে যে কেউ এসে এমআরআই করতে পারছে। আচ্ছা। ডিস্ক প্রলাপস হলেও কিন্তু কোমর ব্যথা হয়। আমরা জানি যে কোমর ব্যথার পরবর্তীতে অনেকেই দেখা যায় যে অপারেশন করছে। অপারেশন করার পরেও ভালো হচ্ছে না। এই ধরনের রোগীগুলোর জন্য আসলে আপনারা কিভাবে কাউন্সেলিং করছেন বা চিকিৎসা দিচ্ছেন? অ্যাকচুয়ালি দেখেন, অপারেশন একটা চমৎকার ট্রিটমেন্ট হয়। অপারেশন করতে হয় কখন? যদি কোনো রোগে দেখা যায় মৃত্যুর পসিবিলিটিস আছে অথবা পার্মানেন্ট ডিসেবল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে অপারেশনের একটা প্রয়োজন হতে পারে। বাট পিএলআইডির ক্ষেত্রে আমরা কিন্তু বলছি, আমাদের রিসার্চ বলছে, আমাদের রিসার্চ অনুযায়ী আমরা বলছি 99% ক্ষেত্রে পিএলআইডি অপারেশনের প্রয়োজন হয় না, প্রয়োজন নাই। অপারেশন করলে নেগেটিভ হতে পারে। অপারেশন কখন করা, যখন হাড় ভেঙে সরে যাচ্ছে সেটাকে প্লেসে নিয়ে আসার জন্য অপারেশনের প্রয়োজন, এটা আমরাই রেফার করি। অথবা স্পাইনাল কর্ডে টিউমার আছে বা ক্যান্সার আছে, সে মারা যেতে পারে, সো তাকে বাধ্যতামূলক অপারেশন করতে হবে। সেক্ষেত্রে মারা গেলেও বা প্যারালাইসিস হয়ে গেলেও কিন্তু করার চান্স করতে হবে, না করলে আরো খারাপ হতে পারে। তো যে কারণে অপারেশনের জন্য আমরা সাজেস্ট করে থাকি, বাট পিএলআইডির ক্ষেত্রে আমরা 100% অপারেশন না করার জন্য সাজেস্ট করি, কারণ পিএলআইডির ক্ষেত্রে অপারেশন করে সাকসেসফুল রেট কিন্তু খুবই পোর।
যেটা কোমর ব্যথা অপারেশন করে বা পিএলআইডি অপারেশন করে রোগীরা কিন্তু ভালো হচ্ছে না, পরবর্তীতে কিন্তু আবার আসছে, এসে তাকে আবার ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আমার হসপিটাল, এসপি হসপিটাল স্টিল এখন অনেকগুলো রোগী ভর্তি আছে যারা অপারেশন করেছে, কেউ একবার, কেউ দুইবার, তিনবার পর্যন্ত অপারেশন করে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর আমার এখানে ট্রিটমেন্টে তারা আবার সুস্থ হচ্ছে। কারণ কি, আলটিমেটলি আপনি অপারেশন করেন বা না করেন, ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রেস্ট নিতে হবে, যেটা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলছি। পিএলআইডি ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট হচ্ছে সব থেকে বেস্ট। উইদাউট রেস্ট কোমর ব্যথা রোগীরা ভালো হওয়া খুবই টাফ, যেটা পিএলআইডি আমরা বলে থাকি। পিএলআইডি কিন্তু এখন কমন একটা টার্ম, অনেকেই পিএলআইডির জন্য কিন্তু হতাশ, পিএলআই কোথায় যাবে, এখানে যাচ্ছে, অনেকে অনেক চমকপ্রদ অ্যাড দিচ্ছে। ফেসবুক খুললে আমরা দেখতে পাই কোমর ব্যথা 3 দিনে কোমর ব্যথা ভালো হয়ে যায়, 2 দিনে ভালো হয়ে যায়। পৃথিবীর কখনোই এটা সম্ভব না, যে যেটাই বলুক। পিএলআইডি মানে হচ্ছে ডিসপ্রলাপস, সেখানে ফাটল আছে, এই ফাটা রিপেয়ারের জন্য সৃষ্টিকর্তার নিয়ম 21 থেকে 42 দিন। তো এটা আপনাকে ধৈর্য ধরতে হবে। যেমন হাড় ভেঙে গেল, আগের দিন অনেক কবিরাজরা বলতো 24 ঘন্টা হাড় জোড়া দিয়ে দিবে, এগুলো একটা গাঁজাখুরে গল্প, এগুলো আসলে ঠিক না। ঠিক তাই অনেকে এইসব চমকপ্রদ অ্যাডের পেছনে ছুটে অনেকেই টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমরা বলি যে কোমর ব্যথা আসলে ধৈর্যই হচ্ছে বড় ওষুধ। আপনি ধৈর্য ধরেন, আপনি বাসায় রেস্টে থাকেন, শুয়ে থাকেন, ভালো হয়ে যাবেন। রেস্ট হচ্ছে মেন। দেন ফিজিওথেরাপি কিভাবে ট্রিটমেন্ট করে দেখেন। ফিজিওথেরাপির নামে অনেকে কিন্তু আবার গোজামিল করছে। কি করছে? হিট দিচ্ছে, আল্ট্রাসাউন্ড দিচ্ছে, মেশিন দিচ্ছে, এটা ফিজিওথেরাপি না। ফিজিওথেরাপি মানে থেরাপিউটিক এক্সারসাইজ। কোমর ব্যথা, জয়েন্ট ফেটে জেল লিক করছে, এর পেছনে কারণ ছিল মাসেল উইকনেস, মানে ফিটনেসের প্রবলেম। এই ফিটনেসটাকে বাড়ানোর জন্য তাকে থেরাপিউটিক এক্সারসাইজ করতে হবে। এই থেরাপিউটিক এক্সারসাইজটা কিভাবে করবে, কোন পজিশনে করবে, কতবার করবে, এটা কিন্তু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টই কিন্তু ডিসিশন মেক করবে, আদের জন্য কেউ পারবে না। সো দেখবেন অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নাই, যার ফলে রোগীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাচ্ছে মাসের পর মাস থেরাপি দিচ্ছে, আসলে থেরাপি হচ্ছে না, তাদের শেক দিচ্ছে। শেক দেওয়া আর ফিজিওথেরাপি এক জিনিস না। এমন তো ফিজিওথেরাপিতে মেশিন ছাড়াও ফিজিওথেরাপি দেওয়া সম্ভব 100%। একটা কোমর ব্যথা রোগীকে কোনো মেশিন ছাড়া, কোনো মেডিসিন ছাড়া 100% সুস্থ করা সম্ভব, কিন্তু পৃথিবীর কোনো মেডিসিন তাকে সুস্থ করতে পারছে না, কোনো মেশিন তাকে সুস্থ করতে পারছে না। কিন্তু ফিজিওথেরাপি মানে ম্যানুয়াল থেরাপি, একমাত্র চিকিৎসা যেটাতে 100% সুস্থ করা সম্ভব। বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু আমরা কোমর ব্যথা নিয়ে অনেক প্রশ্ন আপনাকে করেছি এবং জেনেছি আসলে এসপি হসপিটাল থেকে কি ধরনের সুযোগ সুবিধা আছে কোমর ব্যথা রোগীদের জন্য। কোমর ব্যথার সাথে আরেকটি কমন সমস্যা যেটি, সেটা হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার রোগীদের জন্য আসলে কি ধরনের সুযোগ সুবিধা আছে? খুব সুন্দর প্রশ্ন, যে আমাদের দেশে প্রচুর হাঁটু ব্যথা রোগী দেখতে পাচ্ছে, এবং ইদানিং একটা ট্রেন্ড আছে যে হাঁটু ব্যথা হলেই তারা নিচে বসা বন্ধ করে দিচ্ছে, চেয়ারে বসে নামাজ পড়ছে, হাইকম ব্যবহার করছে, ডাইনিং এ বসে খাচ্ছে, নিচে বসে কিছু করতে চায় না। আস্তে আস্তে তারা কিন্তু আরো খারাপের দিকে চলে যাচ্ছে, কারণ আপনি যত ফ্লেক্সিবিলিটি কমাই দিবেন, যত নিচে বসা উঠবস করা বন্ধ করে দিবেন, তত হাঁটু ব্লক হয়ে যাবে। হাঁটু যত ব্লক হয়ে যাবে, ডিসএবিলিটি তত বাড়তে থাকবে। সো যারা এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে লং টাইম, তারা আস্তে আস্তে ডিসএবিলিটি তাদের দিকে চলে আসছে। সো তাদেরকে আমি সাজেস্ট করি সবসময় যে চেষ্টা করেন কষ্ট করে জায়নামাজে বসার জন্য। না পারলে আপনি অবশ্যই দ্রুত চিকিৎসা করেন, এবং যে চিকিৎসক আপনাকে নিচে বসানোর গ্যারান্টি দিবে বা ইনশিওর করবে, তার ট্রিটমেন্টটা আপনি নেবেন। যদি কেউ বলে আপনি লং টাইম চেয়ারে বসে নামাজ পড়েন, কখনো উচিত না। আর কোমর ব্যথার সাথে হাঁটু ব্যথা 100% লিঙ্ক আপ, কারণ রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে লং টাইম ব্যাক পেন, বায়োলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। মানে অনেকদিন যদি আপনি কোমর ব্যথায় সাফার করেন বা কোমরে সামথিং রং, কিছু একটা আছে, ফলে মাসেল দুর্বল হয়ে যাচ্ছে দুই পায়ের, তার ফলে কি হচ্ছে, হাঁটা চলা করলে আস্তে আস্তে বডির ওজনটা আঘাত করে হাঁটুর মধ্যে কার্টিলেজটাকে ড্যামেজ করে দিচ্ছে, যেটাকে আমি বলছি অস্টিওআর্থাইটিস হচ্ছে। আপনার অস্টিওআর্থাইটিস বলে অস্টিওআর্থাইটিস চিকিৎসা চলছে, কিন্তু মেকানিক্যালি কারেকশন না করার কারণে হাঁটু ব্যথা রোগীরা সুস্থ হচ্ছে না। অনেক রোগী আমার কাছে আসে, তারা হাঁটুতে প্রচুর ইনজেকশন দিয়েছে, ইন্টারআর্টিকুলার ইনজেকশন দিচ্ছে, কিছুদিন ভালো থাকে আবার যা তাই, তারা ভালো হচ্ছে না। এই যে ইনজেকশন দিয়ে দিয়ে রোগীকে আরো ক্ষতি করে ফেলা হচ্ছে, কারণ স্টেরয়েড ইনজেকশনের কারণে কার্টিলেজ আরো ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাদেরকে দেখতে হবে যে কার্টিলেজটা ড্যামেজ হচ্ছে কেন, এখানে কোনো ইনফেকশনের কারণ হচ্ছে নাকি আমার মেকানিক্যাল কারণ হচ্ছে। যদি মেকানিক্যাল কারণ হয় তাহলে সেটাকে কারেকশন করতে হবে। সো এসপি হসপিটাল আসার যেটা আমরা প্রথমেই কাজ করি, যে আমরা তাকে চেষ্টা করি আইডেন্টিফাই করার জন্য কি কারণে তার হাঁটুটা ক্ষতিগ্রস্ত হলো, এটা মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল। তো মেকানিক্যাল হতে পারে, হাঁটুর মধ্যে অনেক ইনফেকশন হতে পারে, টিউমার, টিবি, ক্যান্সার হতে পারে, সেটার জন্য হতে পারে। তো সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের এক্সরে বা এমআরআইটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা কোমরে যদি সমস্যা হয়, কোমরটাকে কারেকশন করলেই হাঁটুটা অটোমেটিক ভালো হতে থাকে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, যেটা কারণে এসপি হসপিটালে হাঁটু ব্যথা রোগীরা এসে তারা সুন্দর ট্রিটমেন্ট পাচ্ছে এবং সুস্থ হয়ে যাচ্ছে। আরেকটি কমন সমস্যা কিন্তু রোগীরা প্রায়শই বলে হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে, যে আমি ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু ভালো হচ্ছি না। এর পেছনে আসলে কারণ কি? কারণ একটাই, যে ফিজিওথেরাপি দিচ্ছেন আর যিনি ফিজিওথেরাপি নিচ্ছেন, দুজনকেই জানতে হবে কেন ফিজিওথেরাপি দিচ্ছি। ফিজিওথেরাপি এমনি দেওয়া যাবে না, কারণ ফিজিওথেরাপি সেলফ মেডিসিন।
তো ওষুধ কি আপনি দোকানে যে আন্দাজে খেতে পারবেন? আপনি ওষুধ খাওয়ার আগে আপনি জানবেন যে ওষুধটা কিসের। অ্যান্টিবায়োটিক হলে জানবেন যে আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, পেইন কিলার হলে জানবেন পেইন কিলার খাচ্ছি, ক্যালসিয়াম হলে জানবেন ক্যালসিয়াম খাচ্ছি, ঘুমের ওষুধ হলে ঘুমের ওষুধ খাচ্ছি। আপনি না জেনে কিন্তু ওষুধ খাচ্ছেন না। প্রেশার ওষুধ কোনটা, ডায়াবেটিস ওষুধ জেনে খাচ্ছেন। তাহলে আপনি যে ফিজিওথেরাপি দিচ্ছেন, ফিজিওথেরাপি তো মেডিসিন। তাহলে এটা কেন দিচ্ছেন? আপনি জানেন না। ব্যথা হচ্ছে ব্যথা। ব্যথার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। ওষুধ বলেন আর থেরাপি বলেন, যা ব্যথার কখনো ট্রিটমেন্ট করলে আপনি রোগী কোনোদিন সুস্থ হবেন না। যে এই ফেক চিন্তার কারণে, এই ভুল ডিসিশনের কারণে এই কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীর ভালো হচ্ছে না। কারণ হাঁটু ব্যথা রোগী, কোমর ব্যথা রোগীরা সবসময় ব্যথার চিকিৎসাই করে যাচ্ছে, খালি ব্যথার চিকিৎসা। আর বাবা, ব্যথা তো দেখা যায় না। ব্যথা কখনোই দেখা যায় না। ব্যথা কোনো অসুখ না, ব্যথা একটা সিমটম। ব্যথার পেছনে একটা অসুখ আছে। অসুখের চিকিৎসা করলে ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে, কিন্তু ব্যথার চিকিৎসা করলে কোনোদিন অসুখ ভালো হবে না। তো যে কারণে তারা থেরাপি দিচ্ছে, ব্যথার থেরাপি দিচ্ছে, ভালো হচ্ছে না। থেরাপিটা দেওয়ার আগে আমাকে জানতে হবে যে আমি কি চাই, কি কারেকশন করতে চাই। আইদার তার ডিসপোলাপস আছে, ডিস্ককে কারেকশন করতে চাই, না মাসেল উইক আছে, মাসেলকে স্ট্রং করতে চাই। মাসেল যদি স্ট্রং করতে চাই, তাহলে মাসেলের থেরাপি দিলে মাসেল যখন স্ট্রং হবে অটোমেটিক হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু তা না করে কি করছে, হাঁটুতে শেক দিচ্ছে, আল্ট্রাসাউন্ড দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা মেশিন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সবই একই কাজ করছে। ব্যথার সাময়িক একটু কমে, আবার বেড়ে যাচ্ছে, একটু কমে, আবার বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে রোগী ডিসেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিসেবিলিটি নিয়ে আরেকটি বিষয় যেটা জানি যে অনেকেই দেখা যায় স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে ভোগে। স্ট্রোক পরবর্তী যারা প্যারালাইসিসে ভুগছে দীর্ঘদিন ধরে, তাদের জন্য আসলে কি করণীয়? স্ট্রোক আচ্ছা, করার এই সঙ্গে সঙ্গে বিষয়ে আসলে আমরা আরো জানবো। একজন দর্শক আছেন। দর্শক, আসসালামু আলাইকুম। নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যাঁ, দর্শক, নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। আপনাকে শোনা যাচ্ছে। জি, আবার ওয়ালাইকুম সালাম। তো আমার সমস্যাটা হলো যে আমার এই দোনো হাত আমার দিনের বেলা একটু কম লাগে, রাত্রে শুলেও প্রচন্ড ব্যথা লাগে। এই দুই হাতের ব্যথার জন্য আমার রাত্রে ঘুমাইতে অনেক কষ্ট হয়। কথা বুঝছেন? জি জি। তো কতদিন আমার এই যাবে? দুই হাতের এই দোনো হাত, এমনি হাত তো পায়ে ব্যথা আছে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 মাস আগে আমাকে 1 মাসের ওষুধ লিখে দিয়েছিল। ওগুলো আর মনে হয় 2 দিন আছে। তো ওগুলো খাইছিলাম যে হাতের ব্যথা তেমন যায় নাই, কিন্তু আমার পায়ের এবং কোমরের ব্যথা অনেকটা কমে গেছে। জি। একটু হালকা হালকা পায়ে ব্যথা আছে, হাঁটু ব্যথা হালকা হালকা, হাঁটু ব্যথা আগের চেয়ে অনেক কমে গেছে, হালকা আছে। তো এখন আমার দোনোটা হাত, এই দোনোটা হাত আমি এই দিনের বেলা একটু খেলা করতে পারি না, অনেক কষ্ট হয়। তারপরে ডাক্তার তো অনেক মানে এই গ্যাস ওই গ্যাস অনেক চেষ্টা করি, ঘুমাইতে অনেক কষ্ট হয়। এখন এই দোনো হাতের ব্যথা আমি আমার কাছে মানে কেয়ামতের মতো লাগে। এদের জন্য আমি কি করতে পারি স্যার? জি, ধন্যবাদ। আমরা ধন্যবাদ উত্তরটা দিই। দর্শক। দেখেন, ওষুধ খাচ্ছে যেটা সাময়িক ব্যথা কমছে, ওষুধ ছাড়লে আবার বেড়ে যাবে। এটার জন্য একটা রাস্তা হচ্ছে ফিজিওথেরাপি। সঠিক ফিজিওথেরাপি করতে হবে। অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপি নিলে আপনার এই ব্যথা পার্মানেন্টলি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আশা করি দর্শক হচ্ছে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আমরা স্ট্রোকের পরবর্তী যে প্যারালাইসিস হচ্ছে সেই বিষয়টি নিয়ে যে যাচ্ছি আপনার কাছে। স্ট্রোক করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমত আগে তার যেটা এমার্জেন্সি ম্যানেজমেন্ট, যে কোনো স্ট্রোক হসপিটাল, নিউরোলজি হসপিটালে ভর্তি থাকতে দেখা যায় 2 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে তার এমার্জেন্সি ম্যানেজমেন্টটা ঠিক হয়ে তখন তার প্যারালাইসিসটা হয়ে যাচ্ছে, তখন তাকে কি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট শুরু করতে হয়, রিহ্যাব। কিন্তু রোগীরা কিন্তু বাসায় চলে যাচ্ছে, বাসায় গিয়ে তো চিকিৎসা পাচ্ছে না, বাসায় নিজেরা ব্যায়াম করে রোগীকে পার্মানেন্টলি ড্যামেজ করে দেওয়া হচ্ছে। কারণ ন্যাচারালি কিন্তু স্ট্রোক পেশেন্ট ডেভেলপ করে, বাট এই নেচারটাকে আমরা সুন্দর সিস্টেমে ধরে রাখার জন্য প্রপার রিহ্যাবিলিটেশন দরকার, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। স্ট্রোক করার পরে অ্যাকুইট ম্যানেজমেন্টের পাশাপাশি যখনই আমরা রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারি, তখন কিন্তু একটা রোগী সর্বোচ্চ 4 থেকে 12 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বছরের পর বছর বিছনায় পড়ে আছে, অনেকের ঘা হয়ে যাচ্ছে। কেন? শুধুমাত্র রং ট্রিটমেন্টের কারণে। বাসায় তারা রিহ্যাবিলিটেশন পাচ্ছে না, নিজেরা ব্যায়াম করছে। আর স্ট্রোক রোগীদেরকে আমরা সবসময় বলি, বাসায় গিয়ে নিজেরা ব্যায়াম করবেন না। এটাতে রোগী আরো খারাপ হয়ে যাবে, রোগীর সর্বনাশ হয়ে যাবে, পার্মানেন্ট ডিসেবল হয়ে যাবে। সো অবশ্যই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে বা রিহ্যাব হসপিটালে ভর্তি রেখে তাকে প্রপার রিহ্যাবিলিটেশন করতে হবে, যেটা আমরা এসপি হসপিটালে করি, যেটা আমাদের টিএমএস, যেটা বর্তমানে কিন্তু লেটেস্ট প্রযুক্তি। স্ট্রোক রোগীদের জন্য, প্যারালাইসিস রোগীদের জন্য টিএমএসটা একটা চমৎকার ট্রিটমেন্ট, যে সরাসরি ব্রেনকে অ্যাক্টিভ করছে। ব্রেনে টিএমএস মানে ট্রান্সক্রিপ্টনাস ম্যাগনেটিক স্টিমুলেশন। আমরা বাংলাদেশে প্রথম এসপি হসপিটালে যে মেশিনটা নিয়ে এসেছি, আমি 2007 সালে আমি লন্ডনে এটার উপর ইউসিএল ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে এটার উপর ট্রেনিং করে এসেছিলাম। ওই মেশিনটা নিয়ে এসেছি, ওইটা দিয়ে ব্রেনের ট্রিটমেন্টটা দেওয়ার সাথে সাথে রোগী দ্রুত রেসপন্স করছে, প্যারালাইসিস রোগী দ্রুত ভালো হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কন্টিনিউ আমাদের এসপি হসপিটাল স্ট্রোক রোগী বা স্ট্রোক থেকে প্যারালাইসিস রোগী ভর্তি আছে, এবং তাদের প্রপার রিহ্যাবিলিটেশন করে তাদেরকে আমরা সুন্দর মতো হাঁটিয়ে দিতে পারছি।
আমরা দেখছি যে আসলে ফিজিওথেরাপি নিয়ে অনেকেরই আগ্রহ আছে। আপনি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে কারা ভর্তি হতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। বর্তমান যুগে আসলে ফিজিওথেরাপি চিকিৎসা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে আসছে এবং খুব প্রয়োজন। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসাটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, কারণ মানুষের নিড, যেমন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ডিসাবিলিটি, প্যারালাইসিস রোগীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা আসলে যে আমরা ফিজিওথেরাপি চিকিৎসা সারা পৃথিবীতেও কিন্তু আস্তে আস্তে আরো জনপ্রিয় হচ্ছে বা নিড প্রয়োজন। তো এই কারণে আসলে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি যে প্রতিষ্ঠা করা আমার, যেটা এসপি হসপিটাল একটা একাডেমিক প্রতিষ্ঠান, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, এখানে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে এখন কিন্তু আমাদের অ্যাডমিশন ভর্তি চলছে। আমাদের এবছর আমরা 10টা সিট পারমিশন বেশি পেয়েছি, আমাদের ভর্তি চলছে অলরেডি। 2024 এবং 2025-এ যারা ইন্টারমিডিয়েট পাস করেছে সায়েন্স নিয়ে, তাদের জন্য কিন্তু এই বছর আমাদের ভর্তি চলছে এবং খুব এই মাসের মধ্যে ভর্তি শেষ হয়ে যাবে, কারণ আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঢাকা ইউনিভার্সিটি এই মাসের লাস্ট থেকে শুরু হয়ে যাবে। সো দর্শক যারা সামনে বসে প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো, যদি কোনো ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে বসে আছে বা কোনো জায়গায় জেনারেল সাবজেক্টে ভর্তি হয়েছে, তাদের বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে যদি সে ভর্তি হতে পারে তাহলে তার চমৎকার ক্যারিয়ার হতে পারে এবং প্রফেশনাল হিসেবে একজন ফিজিওথেরাপি চিকিৎসক হয়ে বাংলাদেশের মানুষের এবং সারা পৃথিবীতে তারা চিকিৎসা করতে পারবে, রোগীদেরকে সার্ভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে কিন্তু এখন ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞ হওয়ার জি। জন্য কিন্তু সুযোগ সুবিধা রাখছেন। আমি একটু জানতে চাই যে সর্বশেষ মুহূর্তে যে এসপি হসপিটালে আসলে রোগীরা কেন যাবেন? আলাদা কি সুযোগ সুবিধা আছে? এসপি হসপিটাল হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রপার রিহ্যাব হসপিটাল, যেখানে কমপ্লিট রিহ্যাবিলিটেশন করা হয়। রিহ্যাবিলিটেশন কমপ্লিট করতে গেলে আপনার টিম কাজ করতে হয়। আমাদের যে টিম আছে, স্ট্রং টিম কাজ করে। যেমন একটা রোগীর কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, তার মাথা ব্যথা আছে, তার হাই প্রেশার আছে, তার ডায়াবেটিস আছে, তার কিডনির প্রবলেম আছে। তো সে 10 জন ডাক্তারের কাছে ছুটোছুটি করে সে কিন্তু সমাধান পাচ্ছে না। বাট একটা আমব্রেলা নিচে আপনি যদি এসপি হসপিটালে ভর্তি হতে পারেন, তাহলে সমস্ত ট্রিটমেন্ট কিন্তু একই জায়গা পাচ্ছেন এবং চমৎকার সিস্টেম মনিটরিং করে সমস্ত রোগগুলোকে আমরা ঠিক করছি। আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারছি, ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারছি। ব্যথার জন্য ব্যথার ওষুধ লাগছে না, ব্যথার ওষুধ না খেলে কিডনি সেভে থাকবে, কিডনির সমস্যা হবে না, তার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না, তার ভিটামিন ডি কমে গেলে ভিটামিন ডি লেভেলটা বাড়িয়ে দিচ্ছি। আমরা টেস্ট করে করে টাইম টু টাইম দেখছি দ্যাট কতটুকু বাড়ছে। এই যে প্রপার ট্রিটমেন্টটা, প্রপার গাইডেন্স দিয়ে আমরা যে ট্রিটমেন্ট করছি, অ্যাজ এ পেশেন্টের গার্জিয়ান হিসেবে আমরা কাজ করছি, যে পেশেন্টের গার্জিয়ান কিন্তু একমাত্র একজন ডক্টর। সো যে জিনিসটা আমরা করি, যে রোগী আমাদের এখানে থাকবে, যেমন রোগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্সের প্রয়োজন নাই। আমাদের এখানে অনেক রোগী আছে কোনো অ্যাটেন্ডেন্স নাই, আমরাই সবকিছু করছি। রোগীর লোকজন তাকে ভর্তি রেখে তারা বাড়িতে চলে গেছে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। কে থাকবে রোগীর সাথে 15 দিন, 20 দিন, 1 মাস? সো আমরা সেই জিনিসটা করছি, যে কারণে এসপি হসপিটাল আসলে নিশ্চিন্তে ট্রিটমেন্ট, যে এখানে আসবেন অসুস্থ হয়ে বেরোবেন সুস্থ হয়ে। এই কারণে এসপি হসপিটালে আসতে হবে। আমরা একটু সার্বিকভাবে জানতে চাই যে ফিজিওথেরাপি যেহেতু হচ্ছে আমরা অপারেশন এবং বিহীন হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলছি, এখানে কিন্তু ফিজিওথেরাপির বিভিন্ন ভূমিকার কথা আপনি বলছিলেন। ফিজিওথেরাপি নিয়ে কিন্তু রোগীরা যে দেখা যায় যে একটা সেশনের পর মিস হয়ে যায়। এই সকল বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কিভাবে কাউন্সেলিং করছেন? অ্যাকচুয়ালি আমরা রোগীদের করে ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিকের মতো। আপনি যদি ফিজিওথেরাপি শুরু করেন, প্রথমে জানতে হবে কেন শুরু করবেন, কতদিন করবেন। ঠিক প্রপার কোর্সটা না করলে আপনার রেজাল্ট কিন্তু নেগেটিভ হবে। যেমন অ্যান্টিবায়োটিক, আপনি না জেনে ঠাস করে 2টা অ্যান্টিবায়োটিক খেতে পারেন না, আবার শুরু করে বন্ধ করতে পারবেন না। শুরু করলে এটা কোর্স কমপ্লিট করতে, না হলে এই অ্যান্টিবায়োটিক উল্টা রিয়াকশন করে বসবে আপনার শরীরে। ঠিক তাই ফিজিওথেরাপি ইজ অলসো অ্যান্টিবায়োটিক। আপনি যদি প্রপার ডোজ মেনটেন করতে না পারেন, উল্টা রিয়াকশন করবে। যে কারণে আপনি শুরু করার আগে ভেবেচিন্তে শুরু করেন, সময় দিয়ে শুরু করেন। আজকেই করতে হবে তা না, 5 দিন পর শুরু করেন, বাট শুরু করলে ওটাকে কোর্স কমপ্লিট করতে হবে এবং সারা জীবন ফিজিওথেরাপি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফিজিওথেরাপির ডোজ আছে, যেমন অ্যান্টিবায়োটিক ডোজ আছে 7 দিন আছে, 14 দিন আছে, 21 দিন আছে, 3 মাস আছে, 6 মাস আছে। ফিজিওথেরাপি ঠিক তাই, এটা 1 দিনের ডোজ আছে, যে 1 দিন করলে আপনি ভালো হয়ে যেতে পারেন, এমন সমস্যা সমাধান হয়ে যেতে পারে 1 দিনে ফিজিওথেরাপিতে। আবার কোনো থেরাপি আছে 7 দিন, যেমন আমরা এসপি হসপিটালে কিন্তু এইভাবেই করি। কোনো রোগীর 1 দিনের ট্রিটমেন্টে সে ভালো হয়ে যাচ্ছে, কোনো রোগীর 7 দিন, কোনো রোগীর 14 দিন, কোনো রোগী 21 দিন, কোনো রোগী 28 দিন। তবে 28 দিনের বেশি সাধারণত ফিজিওথেরাপির প্রয়োজন হয় না। মানে এসপি প্রপার হসপিটালে। কাউন্সেলিং জি। করছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাকেও সংযুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য। দর্শক, কথা বলছিলাম অপারেশনবিহীন হাঁটু কোমর ব্যথা আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।